আচ্ছা, এই যে রাতারাতি সাফল্যের কথা আমরা শুনি, অনেক সময় এর পেছনে কিন্তু অন্য গল্প থাকে, তাই না? যেমন ধরুন ব্রিটিশ সাইক্লিং দলের কথা। হ্যাঁ, ওদের গল্পটা তো অসাধারণ। মানে ২০০৩ সালের আগে পর্যন্ত প্রায় ১০০ বছর তেমন কোনো বড় সাফল্যই ছিল না। ঠিক, অলিম্পিকে মনে হয় মোটে একটা সোনা জিতেছিল। ট্যুর ডি ফ্রান্সে তো কোনো ব্রিটিশ যেতেইনি তখনও। একদম। তারপর এলেন অ্যালেন ডেভ ব্রেলসফোর্ড, আর তার আইডিয়াটা ছিল মানে একটু অন্যরকম। সবকিছুতে মাত্র ১% উন্নতি করা। মাত্র ১%? কি কিসে উন্নতি? সব কিছুতে, মানে সাইকেলের সিট ডিজাইন, টায়ারের গ্রেপ, ম্যাসাজ করার তেল, এমনকি ধরুন হাত ধোয়ার সঠিক পদ্ধতি, এই সব ছোট ছোট জিনিস। ভাবা যায়। আর এর ফলটা তো আমরা জানি। কয়েক বছরের মধ্যেই পুরো ছবিটা পাল্টে গেল। অলিম্পিক, ট্যুর ডি ফ্রান্স দুটোতেই ওরা বিশাল সাফল্য পেল। ঠিক। আর এই যে ছোট ছোট উন্নতির মাধ্যমে বড় পরিবর্তন আনা, এটাই কিন্তু জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইটার মূল সুর, তাই না? একদম। এই আইডিয়াটা নিয়েই তো পুরো বইটা, যে ক্ষুদ্র অভ্যাস বা অ্যাটমিক হ্যাবিটস আসলে কত বড় পার্থক্য গড়ে দিতে পারে। হুম। তো আজকের আলোচনায় আমরা এই বইটার আরও একটু গভীরে যাব। মানে বোঝার চেষ্টা করব যে এই ছোট ছোট অভ্যাসগুলো আমাদের জীবনে ঠিক কিভাবে এতটা প্রভাব ফেলে। আর অভ্যাস গড়ার যে বিজ্ঞানসম্মত উপায়গুলো আছে, সেগুলো নিয়েও কথা বলবো। মানে ভালো অভ্যাস তৈরি করা বা খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসা। হ্যাঁ, সেই কৌশলগুলো সহজভাবে তুলে ধরাই লক্ষ্য, যাতে যে কেউ এগুলো নিজের জীবনে কাজে লাগাতে পারে। দারুণ। তাহলে শুরু করা যাক ওই ১% নিয়মটা দিয়েই। প্রতিদিন মাত্র ১% ভালো হওয়া বা খারাপ হওয়া। শুনতে তো খুব সামান্য লাগে। সামান্য লাগলেও এর দীর্ঘমেয়াদী প্রভাবটা অসাধারণ। এটা অনেকটা চক্রবৃদ্ধির সুদের মতো কাজ করে। চক্রবৃদ্ধি সুদ? একটু বুঝিয়ে বলবেন। ধরুন, আপনি যদি প্রতিদিন মাত্র ১% করে উন্নতি করেন, তাহলে বছর শেষে আপনি শুরুর চেয়ে প্রায় ৩৭ গুণ ভালো অবস্থায় থাকবেন। ৩৭ গুণ? অবিশ্বাস্য। হ্যাঁ, কিন্তু উল্টোটাও সত্যি। যদি প্রতিদিন ১% করে আপনার অবনতি হয়, বছর শেষে আপনি প্রায় শূন্যের কাছাকাছি চলে আসবেন। তার মানে ভালো বা খারাপ দুটো অভ্যাসই জমতে থাকে, পুঞ্জীভূত হয়। ঠিক তাই। সময় এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। ভালো অভ্যাসের ক্ষেত্রে সময় আপনার বন্ধু হয়ে ওঠে, আর খারাপ অভ্যাসের ক্ষেত্রে শত্রু। বইটাতে একটা বিমানের উদাহরণ ছিল, আমার দারুণ লেগেছিল। লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক যাচ্ছে একটা প্লেন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। যদি প্লেনের নাকটা মাত্র ৩.৫ ডিগ্রি ঘোরানো হয়। ঠিক। শুরুতে হয়তো কেউ টেরই পাবে না, কিন্তু গন্তব্যে পৌঁছানোর সময় দেখা যাবে প্লেনটা নিউ ইয়র্ক না গিয়ে পৌঁছে গেছে ওয়াশিংটন ডিসিতে। একদম। ছোট্ট একটা পরিবর্তন, কিন্তু শেষ পর্যন্ত ফলাফলটা বিশাল আলাদা। কিন্তু এই পরিবর্তনটা তো সবসময় সরল রৈখিক হয় না, তাই না? এখানেই তো অনেকে সমস্যায় পড়েন। ঠিক বলেছেন। আমরা আশা করি যে উন্নতিটা বুঝি দ্রুত হবে, গ্রাফটা সোজা উপরের দিকে উঠবে, কিন্তু বাস্তবে উন্নতিটা হয় খুব ধীরে। আর একটা লম্বা সময় পর্যন্ত মনে হয় কিছুই হচ্ছে না। হ্যাঁ, একটা মালভূমির মতো অবস্থা। লেখক এটাকে বলছেন প্ল্যাটো অফ লেটেন্ট পোটেনশিয়াল, মানে সুপ্ত সম্ভাবনার মালভূমি। ভেতরের কাজটা চলছে, কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না। ওই বরফ গলানোর উদাহরণটার মতো। ঠিক ধরেছেন। ধরুন, তাপমাত্রা -৫, -৪ এভাবে বাড়তে বাড়তে 0 ডিগ্রি সেলসিয়াস হল, 31 ডিগ্রি ফ্যারেনহাইট। বরফ কিন্তু গলছে না। দেখে মনে হচ্ছে কিছুই হচ্ছে না। হ্যাঁ, কিন্তু যেই তাপমাত্রাটা 32 ডিগ্রি ফ্যারেনহাইটে পৌঁছল, অমনি বরফ গলতে শুরু করে। ওই শেষ 1 ডিগ্রিটাই যেন সব পরিবর্তন আনলো। কিন্তু আসলে তো আগের প্রতিটা ডিগ্রিই দরকার ছিল। তার মানে ওই যে সময়টা যখন মনে হয় কিছুই হচ্ছে না, ওই সময়টাই ধৈর্য ধরে লেগে থাকাটা জরুরি। একদম। লেখক ওই সময়টাকে বলছেন ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশার উপত্যকা। অনেকে এই সময়টা হাল ছেড়ে দেয়। কিন্তু এই সময়টা পার করতে পারলেই আসল পরিবর্তনটা দেখা যায়। ঠিক সেজন্যই লেখক ফলাফলের চেয়ে প্রক্রিয়ার ওপর বেশি জোর দিয়েছেন। মানে লক্ষ্য অর্জনের চেয়ে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সিস্টেম বা প্রক্রিয়াটা দরকার, সেটার ওপর মনোযোগ দেওয়া। তার মানে ম্যারাথন জেতার লক্ষ্য স্থির করার চেয়ে প্রতিদিন দৌড়ানোর অভ্যাসটা গড়ে তোলা বেশি জরুরি। অনেকটা তাই। কারণ লক্ষ্য পূরণ হয়ে গেলে অনেক সময় প্রেরণা কমে যায়, কি করব আর। কিন্তু যদি প্রক্রিয়াটাকেই ভালোবাসতে পারেন, মানে দৌড়ানোটাকেই যদি উপভোগ করেন, তাহলে সেটা চালিয়ে যাওয়া সহজ হয়।
এখানেই কি ওই পরিচয় ভিত্তিক অভ্যাসের ধারণাটা আসছে? হ্যাঁ, একেবারে। লেখক বলছেন পরিবর্তনের ৩টে স্তর আছে। একটা হলো ফলাফল, আউটকাম, মানে আপনি কি পেতে চান, যেমন ওজন কমানো। আচ্ছা। দ্বিতীয়টা হলো প্রক্রিয়া, প্রসেস, মানে আপনি কি করেন, যেমন স্বাস্থ্যকর খাবার খাওয়া বা ব্যায়াম করা। হুম। আর তৃতীয় এবং সবচেয়ে গভীর স্তরটা হলো পরিচয়, আইডেন্টিটি, মানে আপনি নিজেকে কি বিশ্বাস করেন বা কেমন মানুষ হতে চান। আর লেখক বলছেন সবচেয়ে টেকসই পরিবর্তনটা আসে এই পরিচয়ের স্তর থেকে। ঠিক। লক্ষ্যটা যদি হয় আমি একজন স্বাস্থ্যবান মানুষ হতে চাই, শুধু ওজন কমাতে চাই নয়, তাহলে অভ্যাসগুলো গড়ে তোলা সহজ হয়। কারণ তখন প্রতিটা স্বাস্থ্যকর কাজ, যেমন একটা ফল খাওয়া বা একটু হেঁটে আসা, সেটা ওই নতুন পরিচয়ের পক্ষে একটা ভোট দেওয়ার মতো। এক্স্যাক্টলি। আপনি প্রতিটা ছোট কাজের মাধ্যমে আসলে নিজেকেই প্রমাণ দিচ্ছেন যে হ্যাঁ, আমি এইরকমই একজন মানুষ। এই ছোট ছোট ভোটগুলো জমতে জমতে আপনার আত্মবিশ্বাস আর পরিচয়টা দৃঢ় হয়। বাহ, দারুণ ভাবনা তো। তার মানে পুরনো অভ্যাস বদলাতে হলে আগে নিজের পুরনো পরিচয়টাকেও চ্যালেঞ্জ করতে হবে। অনেক সময় সেটাই দরকার হয়। আমরা নিজেদের নিয়ে অনেক গল্প বলি। আমি সকালে উঠতে পারি না, আমার মনে থাকে না, আমি খুব অগোছালো। এই গল্পগুলো বদলাতে হলে পরিচয়টাও বদলাতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই অভ্যাস গড়া বা ভাঙার জন্য বইয়ের যে মূল কাঠামোটা, সেটা কি? হ্যাঁ, একটা চক্র আর 4টে সূত্র। হ্যাঁ, 4টে সূত্র। কি কি? প্রথমটা হলো ইঙ্গিত বা কিউ। এটা হলো সেই ট্রিগার যা আপনার মস্তিষ্ককে একটা নির্দিষ্ট আচরণ শুরু করতে বলে। যেমন ধরুন আপনার ফোনের নোটিফিকেশন সাউন্ড। আচ্ছা, নোটিফিকেশন এলো, এটা ইঙ্গিত। তারপর? তারপর আসে আকাঙ্ক্ষা বা ক্রেভিং। এটা হলো ওই ইঙ্গিতটার পেছনের মূল প্রেরণা বা ইচ্ছা। নোটিফিকেশনের ক্ষেত্রে হয়তো তথ্য জানার ইচ্ছা বা মিস করে যাওয়ার ভয়। ঠিক। তারপরের ধাপ? তৃতীয় ধাপ হলো প্রতিক্রিয়া বা রেসপন্স। এটাই হলো আসল অভ্যাসটা, কাজটা করা, মানে ফোনটা হাতে তুলে নোটিফিকেশনটা চেক করা। আর শেষ ধাপ? শেষ ধাপ হলো পুরস্কার বা রিওয়ার্ড। এটা হলো সেই সন্তুষ্টি যা আপনি প্রতিক্রিয়া থেকে পান। তথ্যটা জানতে পারলেন বা চিন্তাটা দূর হলো। এই পুরস্কারটাই আপনার মস্তিষ্ককে বলে যে এই পুরো চক্রটা মনে রাখার মতো, ভবিষ্যতে আবার করা যেতে পারে। তার মানে ইঙ্গিত, আকাঙ্ক্ষা, প্রতিক্রিয়া, পুরস্কার, এই চক্রটা ঘুরতে থাকে আর অভ্যাসটা পাকা হয়। একদম। আর এই চক্রটাকে ব্যবহার করেই লেখক অভ্যাস পরিবর্তনের জন্য 4টে সূত্র দিয়েছেন। হ্যাঁ, এই 4টি সূত্রের কথাই তো বইয়ের মূল আলোচনা। প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র, স্পষ্ট করুন, মেক ইট অবভিয়াস, মানে ভালো অভ্যাসের ইঙ্গিতগুলোকে খুব পরিষ্কার আর সহজলভ্য করে তুলতে হবে। পরিষ্কার আর সহজলভ্য। কিভাবে? একটা উপায় হল নিজের বর্তমান অভ্যাসগুলো সম্পর্কে আগে সচেতন হওয়া। অনেক কাজই তো আমরা প্রায় অবচেতনভাবেই করি। সেগুলোকে আগে চিহ্নিত করা। যেমন জাপানের রেলকর্মদের ওই পদ্ধতিটা, পয়েন্টিং অ্যান্ড কলিং। হ্যাঁ, দারুণ উদাহরণ। ওরা প্রত্যেকটা সিগন্যাল বা গুরুত্বপূর্ণ কাজের দিকে আঙুল দিয়ে ইশারা করে আর মুখে জোরে বলে নিশ্চিত করে। এতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, কারণ কাজটা সচেতনভাবে করা হয়। ওয়াহ! আর এর সাথে কি ওই ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন আর হ্যাবিট স্ট্যাকিং কৌশল দুটো জড়িত? ঠিক। ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন মানে হল আপনি কখন এবং কোথায় একটা নির্দিষ্ট কাজ করবেন সেটা আগে থেকে ঠিক করে ফেলা। একটা ফর্মুলা আছে, আমি কাজ করব সময়টায় স্থান এ। যেমন আমি কাল সকাল 7টায় আমার পড়ার টেবিলে বসে মেডিটেশন করব। একদম। গবেষণায় দেখা গেছে যারা এভাবে নির্দিষ্ট পরিকল্পনা করে তাদের কাজটা করার সম্ভাবনা অনেক বেড়ে যায়, প্রায় 90% বেশি। দারুণ তো। আর হ্যাবিট স্ট্যাকিং? হ্যাবিট স্ট্যাকিং হল একটা নতুন অভ্যাসকে আপনার ইতিমধ্যে বিদ্যমান কোনো পুরনো অভ্যাসের সাথে জুড়ে দেওয়া। ফর্মুলাটা হল পুরনো অভ্যাসের পর আমি নতুন অভ্যাস করব। ও, যেমন সকালের কফিটা বানানোর পরে আমি 1 মিনিট মেডিটেশন করব। হ্যাঁ, ঠিক তাই। কারণ পুরনো অভ্যাসটা নতুন অভ্যাসের জন্য একটা নির্ভরযোগ্য ইঙ্গিত বা কিউ হিসেবে কাজ করে। এখানে পরিবেশের ভূমিকাটাও তো খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ আমাদের আচরণকে নীরবে প্রভাবিত করে। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ক্যাফেটেরিয়ার উদাহরণটা ভাবুন। হ্যাঁ, ওরা জলের বোতলগুলো এমন জায়গায় রেখেছিল যেখানে সহজেই চোখে পড়ে আর হাতে নেওয়া যায়। ঠিক, আর তাতেই সোডা বা অন্য ড্রিঙ্কসের বিক্রি কমে গিয়ে জলের বিক্রি অনেক বেড়ে গিয়েছিল। কাউকে কিন্তু আলাদা করে কিছু বলতে হয়নি।
তার মানে ভালো অভ্যেসের ইঙ্গিতগুলো আমাদের চারপাশে দৃশ্যমান করে তুলতে হবে। পড়ার বই টেবিলে, ফল রান্নাঘরের কাউন্টারে, ব্যায়ামের পোশাক হাতের কাছে রাখা। একদম। আর এই প্রথম সূত্রের বিপরীতটাও তো আছে, খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য। সেটা কি? মেক ইট ইনভিজিবল, অদৃশ্য করে ফেলা। হ্যাঁ, খারাপ অভ্যেসের ইঙ্গিতগুলোকে পরিবেশ থেকে সরিয়ে ফেলতে হবে। যদি ফোন কম দেখতে চান, ফোনটা অন্য ঘরে রাখুন। যদি টিভি কম দেখতে চান, রিমোটটা ড্রয়ারে ভয়ে রাখুন। ভিয়েতনাম যুদ্ধের সৈনিকদের হেরোইন আসক্তির উদাহরণটা কিন্তু মারাত্মক ছিল। হ্যাঁ, ওটা একটা ক্লাসিক উদাহরণ। যুদ্ধের ভয়ঙ্কর পরিবেশে অনেকেই হেরোইনে আসক্ত হয়ে পড়েছিল। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, তাদের বেশিরভাগই দেশে ফেরার পর খুব সহজেই আসক্তিটা ছেড়ে দিয়েছিল। কারণটা কি ছিল? দেশে ফিরে তাদের ইচ্ছাশক্তি বেড়ে গিয়েছিল? তার চেয়েও বড় কারণ ছিল পরিবেশের পরিবর্তন। দেশে ফেরার পর যুদ্ধের পরিবেশের সেই ইঙ্গিতগুলো আর ছিল না, যেগুলো তাদের মাদক নিতে প্ররোচিত করত। মানে পরিবেশ বদলানোটা অনেক সময় শুধু ইচ্ছাশক্তির ওপর নির্ভর করার চেয়ে বেশি কার্যকর। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আচ্ছা, এবার দ্বিতীয় সূত্রে আসা যাক। মেক ইট অ্যাট্রাক্টিভ বা আকর্ষণীয় করা। হ্যাঁ, এই সূত্রটা আমাদের অনুভূতির সাথে জড়িত। কিভাবে একটা অভ্যাসকে আরও লোভনীয় করে তোলা যায়। এখানে কি ওই সুপার নর্মাল স্টিমিউলির ধারণাটা আসে? মানে আধুনিক জগতের অনেক কিছুই, যেমন জাঙ্ক ফুড, সোশ্যাল মিডিয়ার লাইকস, বিজ্ঞাপন, এগুলো আমাদের স্বাভাবিক আকর্ষণের চেয়েও বেশি শক্তিশালী করে ডিজাইন করা হয়েছে। ঠিক তাই, এগুলো আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে হাইজ্যাক করে ফেলে। আর এর পেছনে একটা বড় ভূমিকা পালন করে ডোপামিন নামের একটা নিউরোট্রান্সমিটার। ডোপামিন তো আনন্দের অনুভূতি দেয়, তাই না? শুধু আনন্দের অনুভূতি না, তার চেয়েও বেশি হল প্রত্যাশার অনুভূতি। ডোপামিন নিঃসৃত হয় কোনো পুরস্কার পাওয়ার প্রত্যাশায়, এবং এটাই আমাদের কাজটা করার জন্য উদ্বুদ্ধ করে। জুয়া খেলা বা কোকেইনের মতো নেশার ক্ষেত্রে এই ডোপামিন চক্র খুব শক্তিশালী হয়ে ওঠে। তাহলে ভালো অভ্যাসকে আকর্ষণীয় করার উপায় কি, যদি সেগুলোর পুরস্কার দেরিতে আসে? একটা কৌশল হল টেম্পটেশন বান্ডলিং বা প্রলোভন যুক্ত করা। এটা কিভাবে কাজ করে? আপনি যে কাজটা করতে চান, ওয়ান্ট বা উপভোগ করেন, সেটার সাথে এমন একটা কাজ জুড়ে দিন যা আপনার করার দরকার, নিড। যেমন বইয়ের উদাহরণটা ছিল যে একজন ছাত্র শুধু ব্যায়াম করার সময় নেটফ্লিক্স দেখতে পেত। ও আচ্ছা, মানে ব্যায়াম করাটা দরকার, নেটফ্লিক্স দেখার চান, পূর্বশর্ত হয়ে গেল। হ্যাঁ, অথবা হ্যাবিট স্ট্যাকিংয়ের সাথে এটাকে মেলানো যায়। ধরুন, ১. আমার বর্তমান অভ্যাসের পর আমি যে অভ্যাসটি আমার দরকার সেটি করব। ২. আমার দরকারি অভ্যাসটির পর আমি যে অভ্যাসটি আমি চাই সেটি করব। বেশ মজার কৌশল তো। আর সামাজিক প্রভাব, এটাও কি আকর্ষণীয় করার অংশ? অবশ্যই, আমরা স্বাভাবিকভাবেই আমাদের আশেপাশের মানুষদের অনুকরণ করি। আমরা ৩টে দলের আচরণ নকল করি: কাছের মানুষ, ক্লোজ; বন্ধু, পরিবার; অনেক মানুষ, মেনি; বৃহত্তর সমাজ বা সংস্কৃতি; এবং শক্তিশালী মানুষ, পাওয়ারফুল, যাদের স্ট্যাটাস বা সম্মান আছে। পোলগার বুন্দে দাবাড়ু হওয়ার গল্পটা কি এই কারণেই গুরুত্বপূর্ণ? ওদের পরিবারের দাওয়াটাই ছিল সংস্কৃতি। ঠিক। অথবা গবেষণায় দেখা গেছে, যদি আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু স্থূল হয়ে যায়, আপনারও স্থূল হওয়ার ঝুঁকি বেড়ে যায়। আমরা অবচেতনভাবেই আমাদের চারপাশের মানুষদের মানদণ্ডগুলো গ্রহণ করি। তার মানে এমন একটা পরিবেশে বা দলে যোগ দেওয়া উচিত যেখানে আমার কাঙ্ক্ষিত আচরণটাই স্বাভাবিক বলে গণ্য হয়। একদম। সেটা অভ্যাস গড়ে তোলার পথটা অনেক সহজ করে দেয়। আর এই সূত্রের বিপরীতটাও আছে, মেক ইট অ্যানঅ্যাট্রাক্টিভ বা অনাকর্ষণীয় করা। খারাপ অভ্যাসকে অনাকর্ষণীয় করা কিভাবে? সেটার প্রতি আপনার মানসিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। খারাপ অভ্যাসের নেতিবাচক দিকগুলো বারবার মনে করা, অথবা ভালো অভ্যাসের সুবিধাগুলো অন্যভাবে দেখা। যেমন, ব্যায়াম করা মানে শুধু ফিট থাকা নয়, শক্তি অর্জন করা। টাকা সঞ্চয় করা মানে শুধু কৃপণতা নয়, ভবিষ্যতের স্বাধীনতা অর্জন করা। ধূমপান ছাড়া মানে নিজেকে মুক্ত করা। বুঝলাম। এবার তৃতীয় সূত্র, মেক ইট ইজি বা সহজ করুন। হ্যাঁ, মানুষের একটা স্বাভাবিক প্রবণতা হল কম পরিশ্রমে কাজ শেষ করা। এটাকে বলে ল অফ লিস্ট এফার্ট। ল অফ লিস্ট এফার্ট। তাই ভালো অভ্যাসকে যতটা সম্ভব সহজ আর সুবিধাজনক করে তুলতে হবে। বাধা কমাতে হবে। ঠিক, ঘর্ষণ বা ফ্রিকশন কমাতে হবে। যে অভ্যাসের পথে যত কম বাধা থাকবে, সেটা করার সম্ভাবনা তত বাড়বে।
ফটোগ্রাফি ক্লাসের উদাহরণটা মনে আছে? হ্যাঁ, একটা গ্রুপকে বলা হয়েছিল অনেক বেশি ছবি তুলতে, কোয়ান্টিটি, আর একটা গ্রুপকে বলা হয়েছিল নিখুঁত ছবি তুলতে, কোয়ালিটি। আর দেখা গেল যারা বেশি ছবি তুলেছিল, অর্থাৎ বেশি অনুশীলন করেছিল, তাদের ছবির মানই শেষ পর্যন্ত ভালো হয়েছিল, কারণ তারা কাজটা শুরু করার বাধাটা পেরিয়ে গিয়েছিল। শুধু সেরাটার কথা ভেবে অনেকে শুরুই করতে পারে না। তার মানে কাজটা শুরু করাটাকে সহজ করতে হবে। একদম। পরিবেশটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে ভালো কাজটা করাই সহজ হয়। জিম যদি আপনার অফিস যাওয়ার পথেই পড়ে, তাহলে সেখানে যাওয়ার সম্ভাবনা বাড়ে। পড়ার বই যদি বিছানার পাশেই থাকে, রাতে শোয়ার আগে এক পাতা পড়ার সম্ভাবনা বাড়ে। এখানে কি ওই 2 মিনিট রুল বা 2 মিনিটের নিয়মটা আসে? হ্যাঁ, এটা খুব কার্যকর একটা কৌশল। যে কোনো নতুন অভ্যাস শুরু করুন এমন একটা সংস্করণ দিয়ে যা 2 মিনিটেরও কম সময়ে করা যায়। 2 মিনিটের কম, যেমন? যেমন প্রতিদিন বই পড়ব, এটা না ভেবে ভাবুন প্রতিদিন এক পাতা বই পড়ব। প্রতিদিন আধ ঘন্টা দৌড়াবো, না ভেবে ভাবুন দৌড়ানোর জুতোটা পরব। ওহ, মানে কাজটা এত ছোট করে ফেলা যে সেটা না করার কোনো অজুহাতই থাকবে না। ঠিক, এটাকে বলে গেটওয়ে হ্যাবিট। এটা আপনাকে মূল অভ্যাসটার পথে ঢুকিয়ে দেয়। মূল লক্ষ্য হল কাজটা শুরু করার অভ্যাস করা। একবার শুরু করে দিলে গতি বাড়ানো সহজ। দারুণ আইডিয়া। কাজটা কঠিন মনে হওয়ার আগেই থামা, যাতে পরের দিন আবার করতে ইচ্ছে করে। হ্যাঁ, আর এই সূত্রের বিপরীতটাও আছে। খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য মেক ইট ডিফিকাল্ট বা কঠিন করুন। খারাপ অভ্যাসের পথে বাধা তৈরি করা। একদম। যেমন ভিক্টর হিউগো লেখা শেষ করার জন্য নাকি নিজের সব পোশাক আলমারিতে তালা দিয়ে রাখতেন, যাতে বাইরে বেরোতে না পারেন। এটা একটা চরম উদাহরণ যদিও। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আইডিয়াটা বোঝা যাচ্ছে। মানে এমন কিছু ব্যবস্থা করা যাতে খারাপ কাজটা কঠিন হয়ে যায়। টিভি কম দেখতে চাইলে ব্যাটারি খুলে রাখা। হতে পারে। অথবা কমিটমেন্ট ডিভাইস ব্যবহার করা। যেমন এমন কোনো অ্যাপ ব্যবহার করা যা নির্দিষ্ট সময় পর আপনার ইন্টারনেট বন্ধ করে দেবে, বা খাবার ছোট ছোট প্যাকেটে কেনা যাতে একবারে বেশি খাওয়া না হয়ে যায়। অটোমেশনও তো এখানে সাহায্য করতে পারে, তাই না? অবশ্যই। প্রযুক্তি ব্যবহার করে অনেক ভালো অভ্যাস সহজ করা যায়, যেমন অটোম্যাটিক বিল পেমেন্ট, সেভিংস প্ল্যান। আবার খারাপ অভ্যাস কঠিন করা যায়, যেমন ওয়েবসাইটে ব্লক। আচ্ছা, এবার শেষ সূত্র, চতুর্থটি, মেক ইট স্যাটিসফাইং বা সন্তোষজনক করুন। হ্যাঁ, আচরণের মূল নিয়মটাই হলো যে আচরণের পর পুরস্কার পাওয়া যায় সেটার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বাড়ে, আর যে আচরণের পর শাস্তি পাওয়া যায় সেটা এড়ানোর প্রবণতা বাড়ে। পাকিস্তানের করাচিতে হাত ধোয়ার অভ্যাসের ওই উদাহরণটা? হ্যাঁ, স্টিফেন লুবি আর সেফগার্ড সাবানের গল্প। ওরা শুধু স্বাস্থ্য উপকারিতার কথা বলেনি, বরং এমন সাবান তৈরি করেছিল যার গন্ধটা খুব সুন্দর আর অনেক ফেনা হয়। ফলে হাত ধোয়ার কাজটাই মানুষের কাছে সন্তোষজনক বা আনন্দদায়ক হয়ে উঠেছিল। কিন্তু সমস্যা হলো, অনেক ভালো অভ্যাসের পুরস্কার তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। ব্যায়ামের সুফল পেতে সময় লাগে, টাকা জমিয়ে বড় কিছু করতে সময় লাগে। ঠিক, আপনার মস্তিষ্ক তাৎক্ষণিক পুরস্কার বা সন্তুষ্টি পছন্দ করে। অন্যদিকে খারাপ অভ্যাসের আনন্দটা প্রায়ই তাৎক্ষণিক হয়, যেমন ধূমপান, মিষ্টি খাওয়া, কিন্তু তার ক্ষতিটা আসে অনেক পরে। তাহলে ভালো অভ্যাস টিকিয়ে রাখার জন্য কি করা যায়? একটা উপায় হল অভ্যাসের পরপরই নিজেকে একটা ছোট তাৎক্ষণিক পুরস্কার দেওয়া। এমন কিছু যা আপনাকে আনন্দ দেয় এবং কাজটা আবার করতে উৎসাহিত করে। কিন্তু পুরস্কারটা কেমন হওয়া উচিত? ব্যায়াম করে এসে যদি একগাদা আইসক্রিম খাই, তাহলে তো লাভ হলো না। একদম ঠিক। পুরস্কারটা আপনার মূল লক্ষ্য বা কাঙ্ক্ষিত পরিচয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ব্যায়ামের পর হয়তো নিজেকে একটা ম্যাসাজ দিলেন বা কিছুক্ষণ আরাম করলেন, কিন্তু এমন কিছু নয় যা আপনার স্বাস্থ্যকর পরিচয়ের বিরোধী। বুঝলাম। আর অগ্রগতি ট্র্যাক করা, এটাও কি সন্তুষ্টি দেয়? হ্যাঁ, এটা খুবই শক্তিশালী একটা কৌশল। হ্যাবিট ট্র্যাকিং বা অভ্যাস অনুসরণ করা। যখন আপনি নিজের চোখে দেখতে পান যে আপনি এগিয়ে যাচ্ছেন, সেটা বিরাট অনুপ্রেরণা দেয়। কিভাবে ট্র্যাক করা যায়? অনেক উপায় আছে। কেউ ক্যালেন্ডারে প্রতিদিন ক্রস চিহ্ন দেয়, কেউ একটা জার থেকে অন্য জারে পেপার ক্লিপ সরায়, কেউ অ্যাপ ব্যবহার করে। মূল কথা হল অগ্রগতিটাকে দৃশ্যমান করে তোলা। এর সাথে কি ওই ডোন্ট ব্রেক দ্য চেইন বা শেকল না ভাঙার ধারণাটা জড়িত? হ্যাঁ, চেষ্টা করতে হবে প্রতিদিন কাজটা করে যাওয়ার, যাতে ওই চেন বা শেকলটা বজায় থাকে।
এটা একটা দৃশ্যমান প্রমাণ যে আপনি লেগে আছেন। কিন্তু যদি কোনোদিন বাদ পড়ে যায় তাহলে কি সব শেষ? না, এখানেই গুরুত্বপূর্ণ নিয়মটা হল নেভার মিস টুয়াইস। কখনো পরপর দুবার বাদ দেবেন না। একদিন ভুল হতেই পারে, কিন্তু পরের দিনই আবার ট্র্যাকে ফিরে আসাটা খুব জরুরি। পরপর দুদিন বাদ দিলে সেটা নতুন খারাপ অভ্যাসে শুরু হয়ে যেতে পারে। ঠিক, তবে এটাও খেয়াল রাখতে হবে যে আমরা সঠিক জিনিসটা ট্র্যাক করছি কিনা, তাই না? শুধু সংখ্যা না গুনে আসল উন্নতি হচ্ছে কিনা দেখা। হ্যাঁ, এটাকে বলে গুডহার্টস ল। যখন কোনো পরিমাপ নিজেই লক্ষ্যে পরিণত হয় তখন সেটা আর ভালো পরিমাপ থাকে না। আচ্ছা, আর এই চতুর্থ সূত্রের বিপরীতটা কি? মেক ইট আনস্যাটিসফাইং, অসন্তোষজনক করা। হুম। খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য সেটার একটা তাৎক্ষণিক নেতিবাচক পরিণতি বা শাস্তি ব্যবস্থা করা। যেমন ধরুন, আপনি যদি কোনোদিন ব্যায়াম না করেন তাহলে আপনার বন্ধুকে ১০০ টাকা দিতে হবে, অথবা আপনি যদি ধূমপান করেন তাহলে এমন কাউকে বলতে হবে যাকে আপনি সম্মান করেন। এই সামাজিক চাপ বা আর্থিক ক্ষতিটা খারাপ কাজটাকে কম আকর্ষণীয় করে তোলে। হ্যাবিট কন্ট্রাক্ট বা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রাখা কি এই কারণে? ঠিক তাই, একটা লিখিত চুক্তি করা যেখানে নিয়ম ভাঙলে কি শাস্তি হবে তা লেখা থাকে এবং একজন সাক্ষী বা অংশীদার থাকে যে আপনার ওপর নজর রাখবে, এটা খুব কার্যকর হতে পারে। ব্রায়ান হ্যারিসের ওজন কমানোর চুক্তিটার কথা বইয়ে আছে। জানা যে কেউ আপনাকে দেখছে বা আপনার ব্যর্থতার একটা পরিণতি আছে, এটা একটা শক্তিশালী চালিকা শক্তি। আর তাদের বিপরীত নীতিগুলো, এগুলো ব্যবহার করে অভ্যাস গড়া বা ভাঙা যেতে পারে। কিন্তু অভ্যাসটা একবার গড়ে তোলার পর সেটাকে টিকিয়ে রাখা, সেটাও তো একটা চ্যালেঞ্জ। অবশ্যই, বইয়ের শেষ অংশে এই বিষয়েও কিছু দারুণ কথা বলা হয়েছে। যেমন? প্রথমত, নিজের জন্য সঠিক খেলাটা বেছে নেওয়া, মানে এমন অভ্যাস বা ক্ষেত্র খুঁজে বের করা যা আপনার স্বাভাবিক প্রতিভা বা প্রবণতার সাথে মেলে। মানে যে কাজে আমি স্বাভাবিকভাবেই ভালো বা যা করতে আমার ভালো লাগে। হ্যাঁ, কারণ যে কাজটা আপনার ব্যক্তিত্ব বা জিনের সাথে মানানসই সেটাতে লেগে থাকা সহল হয়। প্রশ্ন করতে পারেন, কোন কাজটা করতে গিয়ে আমি সময় ভুলে যাই, কোনটা অন্যদের কাছে কঠিন লাগলেও আমার কাছে স্বাভাবিক মনে হয়। স্কট অ্যাডামসের উদাহরণটা এখানে দারুণ। ডিলবার্ট কমিক্সের স্রষ্টা। হ্যাঁ, তিনি হয়তো সেরা আর্টিস্ট বা সেরা কমেডিয়ান বা সেরা ব্যবসায়ী ছিলেন না, কিন্তু এই তিনটে দক্ষতার বিরল মিশ্রণ তাকে অনন্য করে তুলেছিল। তাই নিজের শক্তির জায়গাগুলো খুঁজে বের করা জরুরি। বুঝলাম। দ্বিতীয়ত, অনুপ্রেরণা ধরে রাখার জন্য গোল্ডিলক্স রুল অনুসরণ করা। গোল্ডিলক্স মানে সেই গল্পটা, খুব গরম না, খুব ঠান্ডা না। ঠিক তাই, এমন চ্যালেঞ্জ বেছে নিতে হবে যা আপনার বর্তমান সামর্থ্যের সীমানায় থাকে। খুব সহজও নয়, আবার খুব কঠিনও নয়, জাস্ট ম্যানেজেবল ডিফিকাল্টি। খুব সহজ হলে একঘেয়ে লাগবে, আগ্রহ চলে যাবে। খুব কঠিন হলে হতাশ হয়ে ছেড়ে দেওয়ার ইচ্ছা হবে। এই সঠিক মাত্রার চ্যালেঞ্জটাই আমাদের ফ্লো স্টেটে রাখে এবং উন্নতি করতে সাহায্য করে। আর এখানেই কি ওই একঘেয়েমিকে জয় করার প্রসঙ্গটা আসে? একদম, কারণ যে কোনো কিছুতে দক্ষ হতে গেলে দিনের পর দিন একই কাজের পুনরাবৃত্তি করতে হয়। একটা সময় সেটা একঘেয়ে লাগাটা খুবই স্বাভাবিক। কিন্তু সফল হতে হলে তো এই একঘেয়েমিটাকেই জয় করতে হবে। হ্যাঁ, লেখক বলছেন পেশাদার আর শখের মানুষের মধ্যে এটাই মূল পার্থক্য। পেশাদাররা জানেন কখন কাজটা একঘেয়ে লাগবে, কিন্তু তারা সেই অনুভূতিটার সত্ত্বেও কাজটা চালিয়ে যান। তাদের রুটিনের প্রতি দায়বদ্ধতা থাকে। লেখক বলছেন ফল ইন লাভ উইথ বোর্ডম, একঘেয়েমির প্রেমে পড়তে শিখতে হবে। দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য এটা অপরিহার্য। এটা হয়তো সবচেয়ে কঠিন উপদেশগুলোর একটা। হতে পারে, কিন্তু সত্যি। আর সবশেষে লেখক নিয়মিত পর্যালোচনা আর উন্নতির ওপর জোর দিয়েছেন। মানে নিজের অভ্যাস, অগ্রগতি, ভুলগুলো নিয়ে মাঝে মাঝে বসা, বিশ্লেষণ করা। হ্যাঁ, দেখা যে কোনটা কাজ করছে কোনটা করছে না, প্রয়োজনে নিজের সিস্টেম বা অভ্যাসে পরিবর্তন আনা। বাস্কেটবল কোচ প্যাট রাইলির সিবিই সিস্টেম বা কমেডিয়ান ক্রিস রক যেভাবে নতুন জোকস পরীক্ষা করেন, এগুলো সবই এর উদাহরণ। নিজের একটা সিদ্ধান্ত নেওয়ার জার্নাল রাখাও সাহায্য করতে পারে। আর নিজের পরিচয়টাকেও কি সময়ের সাথে সাথে আপডেট করা দরকার? হ্যাঁ, পরিচয়টা একদম পাথরে খোদাই করা কিছু হওয়া উচিত নয়। সময়ের সাথে, অভিজ্ঞতার সাথে আমাদের বিশ্বাস, মূল্যবোধ বদলাতে পারে। সেই পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার মতো নমনীয়তা রাখাও জরুরি। তাহলে
পুরো আলোচনার সারসংক্ষেপ যদি করি, মূল কথাটা হলো জীবনে বড় পরিবর্তন আনার জন্য বিশাল কোনো পদক্ষেপের দরকার নেই। প্রতিদিনের ছোট ছোট মাত্র 1% উন্নতি যথেষ্ট। হ্যাঁ, যা সময়ের সাথে চক্রবৃদ্ধি হারে বিশাল ফলাফল দেয়। আর এই যাত্রায় আমাদের সাহায্য করতে পারে অভ্যাস গঠনের 4টি সূত্র: স্পষ্ট করা, আকর্ষণীয় করা, সহজ করা এবং সন্তোষজনক করা। আর এগুলোর বিপরীতগুলো খারাপ অভ্যাস ভাঙতে সাহায্য করে। ঠিক। আর এই সব কিছুর কেন্দ্রে থাকছে আমাদের পরিচয়। আমরা যা বারবার করি সেই কাজগুলোই ধীরে ধীরে আমাদের পরিচয় তৈরি করে। একদম। ইয়োর হ্যাবিটস শেপ ইয়োর আইডেন্টিটি। হ্যাঁ, আপনার অভ্যাসগুলোই আপনাকে তৈরি করে। অসাধারণ আলোচনা হলো। আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক। শ্রোতাদের জন্য হয়তো একটা ভাবনা রেখে যাওয়া যায়। অবশ্যই। আমরা প্রায়ই জীবনের বড় বড় মুহূর্ত বা অসাধারণ সাফল্যের পেছনে ছুটি, কিন্তু হয়তো আসল জাদুটা লুকিয়ে আছে খুব সাধারণ কাজগুলো দিনের পর দিন একঘেয়েমিকে জয় করে করে যাওয়ার মধ্যে। উন্নতি কোনো শেষ স্টেশন নয়, এটা একটা চলমান প্রক্রিয়া, আর এই প্রক্রিয়াটা চালিয়ে যাওয়াই আসল সাফল্য। আপনি উন্নতি করা থামাচ্ছেন না, মানেই আপনি এগিয়ে চলেছেন।